শাহানাত শোভা আবারও আপনাদের সাথে চলে এসেছি এসএমটিভি আয়োজিত জীবন গল্প জীবনযাত্রা অনুষ্ঠান নিয়ে। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। দর্শক, আমাদের নিয়মিত আয়োজনগুলো দেখতে চাইলে অবশ্যই চোখ রাখুন প্রতিদিন রাত ৯টায় এসএমটিভির পর্দায়। আর আমাদের জীবন গল্প অনুষ্ঠানটি সাজানো হয়েছে মানুষের সুখ দুঃখ, হাসি কান্না, দুঃখ বেদনা নিয়ে। তেমনি একজন অতিথি আজকে আমাদের সাথে আছেন। তিনি আজকে আমরা তার কাছ থেকে শুনবো তার জীবনের গল্প, তার জীবনে ঘটে যাওয়া গল্পটি আজকে আমরা তার কাছ থেকে শুনবো। এর আগে জানিয়ে দিচ্ছি দর্শক যে আমাদের আজকে যে অতিথি রয়েছে তিনি তার ব্যক্তিগত কারণে তিনি তার ফেস শো করছেন না সবার মাঝে। আর হচ্ছে আমরা আজকে তার কাছ থেকে জানবো কিভাবে তিনি তার বাবা মায়ের সেপারেশনের পর এবং হচ্ছে তার বাবা মারা যাওয়ার পর সে কিভাবে লাইফ লিড করেছে এবং হচ্ছে তার মায়ের কাছ থেকে সে কিভাবে তার দূরত্বটা সৃষ্টি হয়েছে এবং এখন সে একাকিত্ব জীবনটা কিভাবে কাটাচ্ছে। আজকে আমরা তার কাছ থেকেই শুনবো। আবারও বলে দিচ্ছি, ব্যক্তিগত কারণে আমাদের অতিথি আজকে তার ফেস শো করছে না। তো এখন আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি আমাদের অতিথির কাছে চলে যাই। কেমন আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন কেমন আছেন? আছেন? জি, আলহামদুলিল্লাহ আপু। কেমন আলহামদুলিল্লাহ। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাইয়া, যেটা হচ্ছে আজকে আমরা আপনার কাছ থেকে আপনার জীবনের গল্প শুনবো। আমি শুনবো, আমাদের দর্শকরা শুনবে। তো আশা করছি দর্শকরা শেষ পর্যন্ত আমাদেরকে দেখবে। দর্শক অবশ্যই হচ্ছে আমাদের অনুষ্ঠানটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনি শুনবেন এবং বাকিদেরকে শোনার সুযোগ করে দেবেন। তো ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা আর কথা না বাড়িয়ে এখন আমরা সরাসরি গল্পে চলে যাই। থ্যাংক ইউ আপু আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। সো আমি একজন একটা প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট, ইউল্যাবে পড়ি, ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট। সো আফটার আফটার ও লেভেলস এর পরে I was I was a senior teacher at academia in science section, and after that, আমাকে due to further education, I have to just quit my job, and আমি সরাসরি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেই আমার ফার্দার এডুকেশনের জন্য। পড়াশোনার মাঝে আমি হোম টিউটরিং করি। হোম টিউটরিংয়ে আমার মোর দেন 5 years এক্সপিরিয়েন্স। অ্যান্ড সো সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়াশোনার পরে আই হ্যাভ মেনি ইনসিডেন্টস আমার লাইফে, যেটার কারণে আমি খুব একটু ব্যাকফুটে চলে যাই এবং লাইফে আমার কিছু বিষয় ঘটে যায়, এমন কিছু ইনসিডেন্ট ঘটে যায় যার কারণে আমার পড়াশোনাও, ইভেন আমি ক্লাসে যাই না, ক্লাস মিস করি। এবং ইটস বিন লং যে মেবি I think many things happen. I just did not know যে কিভাবে কোথা থেকে কোথায় এসে পড়লাম। তো আমরা তো আজকে আপনি আমাদের দর্শকের মাঝে আপনার সেই ঘটে যাওয়া গল্পটি শেয়ার করবেন, যেটা আপনি বলছেন যে আপনার পড়াশোনা থেমে গেছে বা এখন আপনার জীবন কোথায় এসেছে। তো আমরা এখন সরাসরি আপনার গল্পে চলে যাই। শিওর। বেসিক্যালি আমি আমার বাবা মার একমাত্র সন্তান। আমি জন্মগ্রহণের পরে আমাকে খুবই আদরের সঙ্গে লালন পালন করে। সো টিল অ্যাট দি এজ অফ 5 আমার আব্বু আম্মু সাউথ কোরিয়া চলে যায়, বোথ অফ দেম, অ্যান্ড ওখানে জব করে। তখন আমার কাস্টাডি চলে যায় হচ্ছে আমার নানুর কাছে। সো আমি নানুর কাছে বড় হই at the age of 5, from the age of 5. সো যখন আমি স্ট্যান্ডার্ড 1-এ পড়ি তখন সাডেনলি আমি একদিন শুনতে পাই যে আমার আব্বু আম্মু সেপারেশন হয়ে যাচ্ছে এবং আমার আব্বু আম্মু সেপারেট হয়ে যাচ্ছে আমি শুনতে পাই, এবং they decided to get separated and decided to get divorced. And আমি তখন কিছু বুঝতাম না,
জীবন সম্পর্কে আই জাস্ট হ্যাভ নো আইডিয়া, বাট ফর সাম রিজন আমি বুঝতে পারলাম যে তারা ম্যারিড লাইফে আনহ্যাপি ছিল, অ্যান্ড ডিউ টু সাম রিজন তারা এটা কন্টিনিউ করতে চাচ্ছে না তাদের ম্যারিড লাইফ। এবং যাই হোক, আমার আমার আব্বু চলে দেশে ফিরে আসে যখন, তো তখন আমার কাছ থেকে আব্বুর কাছে চলে যায়। কত বছর পর আপনার আব্বু দেশে ফিরে আসে? মানে আপনার বাবা মায়ের সেপারেশনের কত বছর? আমার আব্বু দেশে ফিরে আসছে 2007-এর দিকে, 2007-8-এর দিকে চলে আসে। And তখন তখন আমি কিছুটা জিনিসটা বুঝতে পারি যে অ্যাকচুয়ালি তারা সেপারেট হয়ে গেছে তখন। And they chose, and my mom chose her life partner already. Uh, and somehow uh, আমার আব্বু আমার আব্বু বিয়ে করে ফেলে at some point, যখন সে বুঝতে পারে যে she is not coming back to him anymore. আম্মু মুভ অন করে ফেলছে তার লাইফে। সো আব্বু একটা বিয়ে করে। সো ইভেনচুয়ালি I had to live with my step mother. তারপর আমি শুনতে পাই যে আমার আম্মু বিয়ে করে ফেলছে, the one she chose, and কোরিয়াতেই বিয়ে করে ফেলছে to someone, with someone, and সে কোরিয়াতে ছিল with that man. সো তখন আমার আব্বু অলরেডি ঢাকায়, আমার আব্বু বিয়ে করে ফেলছে, তার একটা সংসার হয়ে গেছে। অ্যান্ড স্টিল আমার আমি আমার মমের সাথে কথা বলতাম, যখন আমার যেটা দরকার ছিল আমি বলতাম আমার এটা লাগবে। আমার আব্বু কখনো বলে নেই যে ডোন্ট টক উইথ হার অর এনিথিং, বিকজ হি রিয়েলাইজ দ্যাট আমার হয়তোবা মন ভালো হয়ে যাবে আম্মুর সাথে দুটো কথা বললে, বা আই মে ফিল কমফোর্টেবল উইথ মাই লাইফ যে স্টিল টকিং টু হার অ্যান্ড ড্যাড অ্যাজ ওয়েল। সো যদিও একসাথে না হলেও সাম থ্রু কোনো না কোনোভাবে দুজনের সাথে আমি আছি এমনটা ফিল করতাম। বাট স্টিল আমি ভাবতাম যে মনে একটা আকাঙ্ক্ষা ছিল যে হয়তোবা একসাথে থাকলে আর একটু বেটার হতো। মানে সবাই চায় তার বাবা মা যাতে একসাথে থাকুক, বা একটা ফ্যামিলি। মানে স্বাভাবিক, মানে আমরা সবাই বাবা মা মানে তারা আলাদা হোক বা অন্য কারোর সাথে, এটা আমরা কখনোই আসলে পছন্দ করি না বা আমরা নিতে পারি না, মেনে নিতে পারি না। তেমনটাই আপনি যখন দেখেছেন আপনার মা হচ্ছে সেপারেট হয়ে গেছে আপনার বাবার কাছ থেকে, তখন সেটা আপনার কাছেও মেনে নেওয়া কঠিন হয়ে গেছে। ইয়েস, এক্স্যাক্টলি। অ্যান্ড অবভিয়াসলি আমার আম্মু যার সাথে বিয়ে করেছিল, মানে আমার স্টেপ ফাদার, হি ইজ অলসো আ গুড ম্যান। আই লাইক হিজ পার্সোনালিটি। হি ইজ লাইক, ডাজন্ট মিন যে আমি কাউকে হেট করি। আহ, মানুষ মানুষের চয়েস হতেই পারে ডিফারেন্ট, বাট I like him as well, because I also consider him as one of my uh, fa- one of my good. আমি অনেক ফ্রেন্ডলি তার সাথে। সো সে মাঝে মাঝে দেশে আসে, তখন আমি এখনো তার সাথে কথা বলি, and he is like, তোমার কিছু লাগলে আমাকে বলবা, whenever you need anything. আমার জন্য অনেক গিফটস পাঠায় আমাকে। সো হি ইজ ওকে, হি ইজ মোর দেন ওকে। বাট ফিরে যাচ্ছি হচ্ছে সে টাইমে যখন আমার আব্বুর বিজনেস করে, বিজনেস ইজ গোয়িং ভেরি গুড। বাট অ্যাট সাম পয়েন্ট আমার আব্বু কিছু রং পার্সনকে ট্রাস্ট করে বিজনেসে, যার কারণে আমি বুঝতে পারি এট দ্য টাইম অফ ও লেভেল, যখন আমি ও লেভেল করি, তখন আমি বুঝতে পারি যে মেবি আমার আব্বুর বিজনেস কোল্যাপস করবে, ইজ গোয়িং টু কোল্যাপস, অ্যান্ড লস হয়ে গেছে অনেক। And
ফর সাম রিজন আমাদের কিছু প্রপার্টিও সেল করে ফেলে আব্বু, অ্যান্ড বিজনেসটা শেষমেশ হয়ে যায়, কলাপস হয়ে যায়। We could not just hold the business up, and আমিও আমার আব্বু ফিনান্সিয়াল প্রবলেম ফেস করে, অ্যান্ড হি তার অনেক ডিজিজ হয়ে যায়, অনেক অনেক সারাদিন টেনশনে থাকতো। তো আমাকে কখনো বুঝতে দিত না, বিকজ এনিথিং আই নিড হি ইউজ টু ম্যানেজ, অ্যান্ড এনিথিং আই নিড মাই মম ইউজ টু ম্যানেজ। ইভেন মাই এডুকেশন কস্ট, আমার সব কিছু, আমার রেজিস্ট্রেশন ফিজ, সব কিছু আম্মু আব্বু মিলেই করতো, বিকজ আম্মু আম্মু আমাকে অনেক লাভ করে। অ্যান্ড সে যদি আমার মনে হয় যে সে যদি একটা মিস্টেক করে ফেলছে, বাট স্টিল শি সাপোর্টেড মি থ্রু মাই এডুকেশন, আমাকে অনেক অপরচুনিটি দিয়েছে। যদিও তার হিসাব হচ্ছিল যে সে পড়াশোনা করতে পারে না, একসময় তার বিয়ে হয়ে গেছিল আব্বুর সাথে, বাট তার ইচ্ছা ছিল যাতে আমি কিছু করি। সো আমার আব্বুর একটা টাইমে অনেক ডিজিজ হয়ে যায়, যেমন কিডনি ফেলিয়ার হয়ে যায়, ডায়ালিসিস করে এবং হসপিটালে অ্যাডমিট থাকে। তখন আমার আব্বুর মানে আমার আমার কোনো কিছুর অভাব ছিল না, আমি সামহাও সব কিছুই পেয়ে যাচ্ছিলাম, বাট আমার আব্বুর প্রবলেমটা মানে হয়ে গেছিল অনেক ফিনান্সিয়াল দিক দিয়ে। অ্যান্ড যদি আমি কথা বলি আমার স্টেপ মমের কথা, সো স্টেপ মম আই থিঙ্ক শি ওয়াজ ইয়াং, আমি বলবো, বিকজ শি ডিড নট নো মাচ হাউ টু কিপ মানি, বিকজ এটা মানে এখন আমি বুঝতে পারি যে প্রতিটা সংসারে ওয়াইফ কিন্তু হোল্ড করে রাখে, মানে সামহাও ফিনান্সিয়াল ম্যাটারগুলো হাজবেন্ডের। আই মিন তার একটা দায়িত্ব যে কিভাবে জিনিসটা ধরে রাখতে হয়, হাজবেন্ডের সবকিছু একটা রেসপন্সিবিলিটি থাকে তারও। সো সেই রেসপন্সিবিলিটি সে আমার স্টেপ মমটা ঠিক মতো নিতে পারেনি, কতটুকু নিতে পারছিল এটা আমি গ্যারান্টি দিতে পারছি না স্টিল নাও। আই থিঙ্ক যে শি কুড হ্যাভ ডান বেটার। আচ্ছা, যাই হোক, সো ইভেনচুয়ালি আমার ফাদার হসপিটালে অবস্থা অনেক খারাপ হয়ে যায়। সো হি ডিড হি হি ফাইন্ড নো ওয়ান টু সেভ হিম, ফিনান্সিয়ালি সাপোর্ট করার মতো কেউ ছিল না। তো আমি অ্যাট দ্যাট মোমেন্ট আমি শুধু দুটা স্টুডেন্ট পড়াই টু জাস্ট ম্যানেজ মাই পকেট মানি। তখন আমি আমার নিজের পকেট খরচ মানে স্টুডেন্টস পড়াইতাম, ইভেন সিনিয়র স্টুডেন্টস, and I just could not manage much money for my dad. ড্যাডের ট্রিটমেন্টের জন্য এনাফ টাকা আমি ম্যানেজ করতে পারি না। মোহাম্মদ আব্দুল্লাহ, যদি আপনার অনুমতি হয় তাহলে আমি একটু কথা বলতে চাই দর্শকের উদ্দেশ্যে। Sure. সেটা হচ্ছে আমাদের দর্শক, আমাদের গানের আয়োজনের অনুষ্ঠানটি শুরু হয়ে গিয়েছে, সুতরাং আপনার অবশ্যই গানের আয়োজন অনুষ্ঠানটি দেখতে চোখ রাখবেন এফএনটিভির পর্দায়। আর সেখানে আমাদের সাথে আছে অনেক গুণী বিচারকজন আমাদের সাথে থাকবে। এছাড়াও অনেক জায়গা থেকে, অনেক এলাকা থেকে, অনেক জেলা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে অনেক ধরনের শিল্পীরা। সুতরাং সবাই অবশ্যই দেখবেন। ঠিক আছে, আমরা আবার আপনার গল্পে ফিরে যাই। শিওর আপু। বেসিক্যালি আমার একটা টাইমে খুবই ক্রিটিক্যাল অবস্থা হয়ে যায় আব্বু। সো এট দি টাইম আব্বু স্ট্রোক করে। আমার মম মিট করতে যায় আমার আব্বুর সাথে হসপিটালে, অ্যান্ড আব্বু দেখতে পায় আমার আম্মুকে ফর দ্য লাস্ট টাইম। সো বিকজ আমার একজন মৃত্যুর মুখে ছিল, এবং আমার স্টেপ ফাদারও না মানে ডিড নট সে এনিথিং অ্যাবাউট ইট, অ্যান্ড আম্মু হসপিটালে দেখতে যায়। তো for the last time he saw my father saw my dad,
my mom, and after that সে স্ট্রোক করে। আমি আমি বাসায় মানে একটা মোমেন্ট ছিল যে আমি বাসা থেকে মানে আমার সবকিছু নিয়ে হসপিটালে আসছিলাম অন মাই ওয়ে, বিকজ আমার থাকার কথা ছিল সেদিন রাত্রে। দ্যাট ডে দুইটা ব্লাড, হোয়াইট ব্লাড দেওয়া হয়েছিল তাকে। হোয়াইট ব্লাড সেলের প্ল্যাটিলেটস এর সমস্যা ছিল। সো সো ব্লাড ম্যানেজ হয়েছে খুবই আহ, খুবই অল্প সময় ব্লাড ম্যানেজ করে দিয়েছি, বাট একটা ব্লাড মেবি তার একটু প্রবলেম হয়েছে ইভেন আফটার ক্রস ম্যাচিং। জানি না প্রবলেমটা কি ছিল, বাট স্টিল সে আমার আম্মুকে দেখার উম, আম্মু আম্মুর সাথে দেখা হওয়ার পরে আম্মু চলে আসে, এবং আমি সেদিন রাত্রে যাওয়ার পর দেখি জাস্ট সামনে আমার আব্বু যে বেডে বসা ছিল সেখানে সবাই কান্নাকাটি শুরু করে দিচ্ছে। আই জাস্ট আমি ডক্টরকে জিজ্ঞেস করলাম যে ডিউটিতে ছিল, সে তাকে জিজ্ঞেস করলাম হোয়াট হ্যাপেন্ড, সমস্যা কি। বলতেছে সরি। এখন আমি বলতেছি সরি, সরি মানে কি, হোয়াট ডু ইউ মিন। আই জাস্ট ডিড, আমার ব্রেন 2 দিন কাজ করে নাই। আমিও স্টান্ড অবস্থায় ছিলাম। দেন মানে আব্বু মারা গেছে আমি বুঝছিলাম, বাট আই কুড, আমার ফিলিংস মানে আমার যে ফিলের যে একটা সেন্স আছে সেটা আমি পাচ্ছিলাম না। প্রবলেম, এভরিওয়ান ওয়াজ ক্রাইং, ইভেন গোসল হচ্ছে আব্বুর, সবকিছু দেখতেছি আব্বুকে রাখা হয়েছে, এন্ড সবাই এসে দেখতেছে ফর দ্য লাস্ট টাইম। Still I cannot feel what is happening and what has happened. I just could not, মানে আমি মেনে নিতে পারছিলাম না বিষয়টা, যে মানে আমাকে কখনো আব্বু কোনো ধরনের কষ্ট ফিল করতে দেয়নি, ইভেন আফটার সেপারেশন। সে আমাকে একটা মায়ের ভালোবাসাটাও সে আমাকে দেওয়ার চেষ্টা করছে, অ্যাজ ওয়েল অ্যাজ ফাদারের রোলও প্লে করছে, মাদারের রোলও প্লে করছে, অ্যান্ড এভরিথিং। বাট কিছু বিষয় আমি মেনে নিতে পারিনি। স্টিল তখন আমার আম্মু আমার কাস্টাডি নিয়ে নেয় পরে, আফটার মাটি হয়ে যাওয়ার পরে আমার আম্মু আমার কাস্টাডি নেয়, অ্যান্ড আমার স্টেপ ফাদারও আমাকে অ্যাকসেপ্ট করে অ্যাজ হিজ সান, বড় ছেলে হিসেবে। যদিও দুজন, এখন আমরা 3 ভাই, আমার আরো দুইটা ভাই আছে আমার আম্মুর ঘরে। সো আমি সবার বড় এখন, মানে যখন তাদের আমার সাথে কাস্টাডি নেয়। আপনার বাকি 2 ভাইয়ের সাথে আপনার সম্পর্কটা কেমন? মানে তারা কি আপনাকে যেভাবে নরমালি হয় আমরা বড় ভাই বোন, যেভাবে আর কি আমরা ভাই বোনরা থাকি সেরকম কি আপনার সাথে সম্পর্ক আছে? দে আর ভেরি ইনোসেন্ট, লাইক মানে আমি বলবো যে আহ, ও মানে বড় যে ছেলেটা, মেজো ছেলে, মেজো ভাই আমার, যেটা মানে আমার পরে যে ভাইটা, সে সে জানে দ্যাট এরকম একটা প্রবলেম আছে, হি ক্যান ফিল। ও স্ট্যান্ডার্ড 7-এ পড়ে, অ্যান্ড যথেষ্ট বুঝে, যথেষ্ট জ্ঞান চলে আসছে, and he knows very very well what maybe আমার ব্যাপারে। আমার আব্বুকে দেখছে ইভেন, আমার আব্বু আর আমার স্টেপ ফাদারের ভিতরে ফ্রেন্ডশিপ হয়ে গেছিল এট সাম পয়েন্ট। অ্যান্ড তখন আমার যে ছোট ভাই মানে মেজো যে ভাইটা, সে তাকেও আমার আব্বু কোলে নেয়, এবং আমাকেও আমার স্টেপ ফাদার কোলে নেয়। সো একটা রেস্টুরেন্টে আমার আব্বু আমার স্টেপ ফাদার মিট হয়েছে, এবং সে বলছে, আমার আব্বু বলে গেছে যে আপনার ছেলে যেহেতু আপনার, আমার ছেলেও কিন্তু আপনার ছেলে, এভাবে মানে আমার আব্বুর অনেক মিউচুয়াল ছিল। সো আমার স্টেপ ফাদার অনেক ভালো, সেও আমাকে অনেক অনেক আমার দ্বারা অনেক আশা আশা ছিল।
আমি কিছু একটা করবো, বা মেবি বাংলাদেশে গভর্নমেন্ট লেভেলে আমি কিছু একটা করতে পারবো, বা আমাকে পড়াশোনার সুযোগ দিয়েছিল, আহ, আমাকে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন করায় দিয়েছিল, অ্যান্ড এভরিথিং, আমাকে অনেক অপরচুনিটি দিয়েছিল। বাট এট সাম আপনার পয়েন্ট আপনি যেটা বলেছেন আপনার স্টেপ ফাদার হচ্ছে আপনাকে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন করেছিলেন, রাইট? হ্যাঁ, হ্যাঁ, আমার এ লেভেলসে পরে আমি সিনিয়র টিচার হিসেবে ছিলাম একাডেমিয়াতে, বিকজ একাডেমিয়ার যে ডিরেক্টর, তার কাছে আমি ক্লাস করছি, মানে সে যখন ব্যাচ করাইতো, কুতুব স্যার, অ্যান্ড কি আমার সাথে অনেক ভালো সম্পর্ক হয়ে গেছিল। তো এ লেভেলসের পরে আমি ফ্রি টাইম ছিল, তো আমি একদিন যে বললাম, স্যার আমি তো বাসায় আছি এখন, কিছু করার নাই, সো ইফ ইউ হ্যাভ এনি অপরচুনিটি, আমি আই উইল বি গ্রেটফুল। সো আমাকে একদিন বললো, ঠিক আছে স্যার, তাহলে আপনি উত্তরা যান, আমাদের উত্তরা নতুন ক্যাম্পাস হয়েছে। ইট ওয়াজ ব্যাক টু 2017, আমার এ লেভেল শেষ হয়ে, অ্যান্ড উত্তরা ক্যাম্পাসে আমি যাই, অ্যান্ড ওখানে রিচ করি। মিনিমাম 3 to 4 months আমি টিচ করি, তারপর আমার ইউনিভার্সিটি অ্যাডমিশন চলে আসে 18-এর দিকে, অ্যাডমিশন করা যায় আমাকে ইউনিভার্সিটিতে, আমার স্টেপ ফাদার। দেন আমি ক্লাস করি। আর বিষয়টা হচ্ছে যে আমি, আমার কিছু প্রবলেম হয় মাঝখানে, বিকজ আমার মাঝখানে অ্যাট দি মিডল অফ টাইম আমি আমি ইউজুয়ালি হ্যাং আউট করি কিছু ফ্রেন্ডস, মোস্টলি মুসলিম, হিন্দু, খ্রিস্টান আমার ফ্রেন্ড সার্কেল আছে। সো আমি মাঝে মাঝে পূজা, এগুলাতে, উৎসবে অনেক সময় ঘুরতে ঘুরতে যাই, বা আমাদের সাথে হ্যাং আউট করতাম, এবং মন্দিরের ভিতরে গেছি অনেকবার। সো আমার বিষয়টা হচ্ছে যে কিছু প্রবলেম হয়ে গেছিল একটা, মানে কি বলবো, প্রবলেমটা কি একটা ধরনের? আমরা একটু সেটা যদি আমাদের ক্লিয়ার করতেন। বের করবো বলতে, বিষয়টা হচ্ছিল যে আমি পূজায় যাওয়ার পরে পূজাতে একটা প্রবলেম হয়েছিল আমার, এখন এটা এটা আমি একটা আধ্যাত্মিক টাইপের প্রবলেম হয়ে গেছিল। সো আমি একটু উল্টাপাল্টা বিহেভ করছিলাম, আই ওয়াজ নট বিহেভিং মাই সেলফ। তো কিছু একটা হয়েছিল মেবি, অ্যান্ড আমাকে, মানে এটা আমার, কবে? এটা কত বছর আগে? মানে এটা সাল এক্সাক্ট, মানে ডেটটা এটা বা এটা এটা হ- এটা হচ্ছে মনে আছে? 7, এটা হচ্ছে আহ, আমার এ লেভেলস এর থেকেই, এ লেভেলস এর টাইম থেকেই, মানে এ লেভেলস এর টাইমে হয়েছিল। অ্যান্ড সো আই ডিড নট নো হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন্ড, বাট আমাকে যখন ট্রিটমেন্টে নিয়ে যাওয়া হয়, তখন বলতেছে, একটা হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়, বলতেছে, আম্মু বলতেছে, কি হয়েছে দেখেন তো। আহ, আমার মম ওয়াজ ওয়ারিড অ্যাকচুয়ালি প্রবলেম কি। পরে হুজুর বলতেছে যে, আহ, উনি অনেক ভালো, অনেক এক্সপিরিয়েন্স হুজুর, আমাকে বলছে যে, ই ওয়াজ সেইং যে তোমার একটা প্রবলেম হয়েছে, ইটস এ হিন্দু টাইপ অফ প্রবলেম। সো তোমার একটা কিছু একটা হয়েছে, তোমার উপরে কিছু একটা পড়ছে মেবি, আমি জানি না। স্টিল আই কুড নট এক্সপ্লেন হোয়াট হ্যাপেন। বলতেছে যে তোমার কোথাও যেতে হবে, লাইক একটু সাধু টাইপের কিছু লোক থাকে না, যারা ট্রিটমেন্ট করে। সো হি সেন্ড মি টু সামওয়ান হু ট্রিটস ইন তাঁতি বাজার, আমাকে সেখানে পাঠাইছে। আহ, আহ, সাধু টাইপের কেউ ছিল, তো ওনার কাছে গেলাম, উনি ট্রিটমেন্ট দিল। তো স্টিল আমার ওই আমার প্রবলেমটা থেকেই যায়, মানে লাইক আই ওয়াজ ফিলিং ইনসিকিউর, স্পিরিচুয়াল কিছু প্রবলেম হয়ে যায়। সেই প্রবলেমটা কি তারপর এখনো দেখি যে আছে? সে প্রবলেম ইজ মোস্টলি সলভড রাইট নাও, বাট মাঝখানে আমি সে প্রবলেমের পরে আমি কিছু জিনিস ফেস করি, যেটা আমার লাইফের অনেক ইম্পর্টেন্ট ছিল, আমি মনে করি এই প্রবলেমটা ফেস করা অনেক ইম্পর্টেন্ট ছিল, বিকজ সৃষ্টিকর্তা কিভাবে হেল্প করে সেটা আমি তখন বুঝতে পারছি, যে হি ইজ এভরিওয়্যার উইথ ইউ। অ্যান্ড
আমার আমার উপরে কিছু আসর থাকে, কিছু জিন পরির আসর থাকে। এখন আপনি বর্তমানে কি করছেন, কিভাবে আছেন, আপনার মায়ের সাথে কি আপনার এখন যোগাযোগ আছে, আপনি কার সাথে থাকছেন? আপনি যেটা বলেছেন আপনার বাবা মারা যাওয়ার পর আপনার কাজটি আপনার মায়ের কাছে চলে যায়, সেই ব্যাপারটা এখন আমরা একটু জানতে চাচ্ছি। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে যে মানে ওখান থেকে আমার কিছু প্রবলেম হয়ে যায়, মানে ওখানে সিরিয়াস কিছু অ্যাটাকের কারণে আমার সেন্সে কিছু প্রবলেম হয়। আহ, আমি কিছু সেন্সে প্রবলেম ফেস করি আমার, এ কারণে আমাকে মানে আমি আমার সেন্সে প্রবলেম হওয়ার কারণে আমি বাসায় আহ, যেমন আমাকে অনেকবার 2-3 বার একটা কথা বলার পরে বা 5 বার একটা কথা বলার পরে আমি একবার শুনতে পাই না, একবার আমি সেন্স করতে পারি, এমন হয়ে গেছিল প্রবলেমটা। মানে আপনাকে এই জন্যই আমি মানে বললাম, মানে আমার এমন একটা প্রবলেম, এমন একটা কিছু হয়েছিল। তো এই কারণে আমাকে ট্রিটমেন্টে আবার নেয়। তো আবার ট্রিটমেন্টটা নেওয়ার পরে দেখে আসলে কিছু প্রবলেম আছে এরকম। তারপর অ্যাপার্ট ফ্রম দ্যাট বলে যে, যে লোকটা আমার ট্রিটমেন্ট করে সে বলে যে আমি এটার পাশাপাশি কিছু সেবন করছি, বা মানে এই প্রবলেম হয়েছে বাট স্টিল আমি কিছু সেবন করছি। আমার কিছু সেবন করতাম আমি, মাদক দ্রব্য কিছু নিয়ে আমি আহ মানে আমি এগুলোর সাথে ছিলাম, জড়িত ছিলাম, বা কিছু ট্যাবলেট পিলস এগুলো ট্রাই করছি। আর এগুলো বলছে আমার বাসায়। তো আমার আম্মু কিছু বলে নাই, বাট আমার যে মুরব্বি যারা আছে আমার বাসায় আরো বাকি, আমার নানা ভাই আছে, আরো যারা ছিল তারা বলছে যে ঠিক আছে, সমস্যা নেই, এটাও ট্রিটমেন্ট করা হবে, সো ডোন্ট ওয়ারি। সো আমার আম্মুকে পিছন দিয়ে কি কি জানি বলছে, কি কি জানি আইডিয়া দিচ্ছে, আমার আম্মু বলছে আচ্ছা ঠিক আছে, রাজি হয়েছে। তারপর পরের দিন আমাকে বলছে যে ঠিক আছে, সমস্যা নেই, চলো তোমাকে ট্রিটমেন্ট করতে নিয়ে যাবো এক জায়গায়। তো আমাকে নিয়ে গেল এমন একটা জায়গায়, সেখানে আমি ঢুকলাম, আমি পরে বাইরে দেখতে পাই যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কেন্দ্র এবং পুনর্বাসন কেন্দ্র, লাইক রিহ্যাব। সো রিহ্যাবে রিহ্যাবে আমি আমি বুঝতে আমি কখনো রিহ্যাব দেখিনি আমার লাইফ টাইমে। তো আমি ঢোকার পরে আমাকে বসায় বললো যে কি খাইতেন আপনি। একজন এসে বললো, ওয়ান অফ দ্য সিনিয়র মনে হচ্ছিল ওখানকার ভলেন্টিয়ার, আমাকে বলতেছে, বসায় বললো যে ফিল ফ্রি টু টক, আপনি কি খাইতেন সমস্যা নেই, আমরা কারোর সাথে শেয়ার করবো না, বলেন আপনি কি কি খাইতেন, আহ জিজ্ঞেস করলো। তো পরে আমি বলছি ভাই আমি তো এগুলো কিছু করতাম না, আমি শুধু সিগারেট খাই। পরে আমাকে একটা সিগারেট দিল। তো আমাকে একটা নিকোটিন দিয়ে বললো খান, সমস্যা নাই, এখন বলেন কি খান আপনি এটার পাশাপাশি। আমাকে চার্জ করলো, মানে চার্জ বলতে মানে ইন্টারোগেট করতেছিল। তো আমি স্টিল কিছু, আমি সেম, মাই আনসার ওয়াজ দ্য সেম, দ্যাট আই ডু নট। মোহাম্মদ আব্দুল্লাহ শেখ, যেহেতু আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে এসেছি, তো আমরা আপনার কাছে অনুরোধ করব যে আপনি একদম ছোট করে আমাদেরকে শেয়ার করবেন আপনার এখনকার হ্যাঁ, পরিস্থিতি। শিওর শিওর আপু। জি। বিষয়টা হচ্ছে আমরা ছিলাম রিহ্যাবের টপিকে। তো আমি রিহ্যাবে আমাকে আমাকে কি করলো, একটা লক আপের মতো দেখলাম গেট। তো সেখানে সেখানে বললো যে চলেন আপনাকে কিছু দেখাবো, ওই সিনিয়র ভলেন্টিয়ার বলতেছে। পরে আমি ঢুকলাম, ঢুকে দেখলাম যে এভরিওয়ান এভরিওয়ান ইজ লাইক, ওখানে অনেক মানুষ, অনেক লোক, অ্যান্ড লাইক এখানে অনেকে থাকে, এমন থাকার একটা পরিবেশ মনে হচ্ছিল। এবং এভরিওয়ান আমাকে তাকিয়েছিল কেমন করে সবাই, and আমাকে বলছিল কোথায় থাকো বা তোমার নাম কি, পরিচয় হচ্ছিল। তারপর ওদের সাথে কথা বলতে বলতে মনে হচ্ছিল যে পিছন দিয়ে গেটটা লাগিয়ে দিছে, মানে আমি ক্লোজ করে দিছে গেটটা, ক্লোজ করে চলে যাচ্ছে, এবং এটা গ্রিলের মতো ছিল, এন্ড আই ওয়াজ এবল টু সি মাই মম
সে চলে যাচ্ছিল, অ্যান্ড আমি গ্রিলে আমি বারবার বলতেছিলাম, মানে অনেক চিৎকার করতেছিলাম যে আই ডু নট রিমেম্বার মাচ, বাট আমি খুব স্যাড হয়ে গেলাম, খুবই অ্যান্ড মোমেন্ট এক্সপ্লেন করতে পারবো না। এবং তারা আমাকে বললো যে আপনার এখানেই থাকতে হবে এখন। তো আমি কারোর সাথে কোনো অ্যান্সার করি না। তো আমাকে কিছুক্ষণ পরে দেখলাম কিছু কাপড়ের সেট দিয়ে গেল, আমার ড্রেস দিয়ে গেল, বেডশিট দিয়ে গেল। তো আমি কিছু বলি নাই, স্টিল ওখানে কয়েকদিন প্রবলেম হওয়ার পরে আমি স্টিল অ্যাডজাস্ট করে ফেলি। তো আমাকে 4 মাস রাখলো। 4 মাস আপনার পরে মা আপনাকে ওখানে রেখে গেছে, এই তো? হ্যাঁ, এটা আমার আম্মুর একটা ডিসিশন ছিল না, আমার ফ্যামিলির অনেকজনের থেকে আইডিয়া কোত্থেকে পাইছে আইডিয়া জানি না। এন্ড ইভেনচুয়ালি আমার আম্মুর সাথে রিহ্যাবের চেয়ারম্যান ওনার সাথে ভালো কতদিন একটা ছিলেন বন্ড। আপনি ওখানে কতদিন ছিলেন? আমি ওখানে ফার্স্টে 4 মাস ছিলাম, দেন 4 মাস পরে আমি রিলিজ পাই। রিলিজ পাওয়ার পরে বাসায় আমি আম্মুর সাথে ঠিক মতো কথা বলি না, লাইক আমি ঝগড়াঝাটি করি, অনেক রাগ জিদ করি। তারপর দেখি যে আমাকে আবার বলতেছে তোমাকে আবার দিয়ে আসতে হবে, মানে কিছু হলে আমাকে রিহাবের কথা বলে। And so আমি বলছি আমি পড়াশোনা কন্টিনিউ করতে চাই, আমার ক্লাস মিস হয়ে যাচ্ছে। তুমি ক্লাস করো, সমস্যা নাই, আগে তুমি ঠিক হও, আগে সবকিছু ঠিক, তারপর তুমি কন্টিনিউ করো, সমস্যা নাই। তারপর আমাকে আবার দেয়, আবার 3 মাস, 2.5 মাস, এমন করে করে বারবার কন্টিনিউয়াসলি আমাকে ওখানে দেওয়া হয়। আপনাকে এমন কোন ট্রিটমেন্ট দেওয়া হয় যেটা আপনার হেলথের জন্য এখন বর্তমানে বা তখন হার্মফুল হয়ে দাঁড়িয়েছিল, এরকম কোন ট্রিটমেন্ট কি আপনি পান, বা এখানে কি আপনাকে কোনো ট্রিটমেন্ট দেওয়া হয়? তো আপনি বলেছেন যে আপনি কোনো কিছু সেবন করেননি বা আপনি এরকম কিছুর সাথে জড়িত ছিলেন না। বিষয়টা ছিল ওখানে আমাদের সাইকোলজি ক্লাস হইতো, অনেক ক্লাস হইতো, মেডিটেট করতাম আমরা। তো আমাদেরকে কিছু হাই ডোজের ওষুধ, মেডিসিন প্রোভাইড করা হইতো। সো সেই মেডিসিন গুলা আমার ব্রেনে মানে আই স্টার্টেড লুজিং মাই মেমোরি। আমি ঠিকমতো কিছু মনে রাখতে পারি না স্টিল নাও। আমার সারাদিন ঘুমাইতাম, শুধু ঘুমের উপরে থাকতাম, লাইক আই ইউজ টু স্লিপ 10 আওয়ার্স 12 আওয়ার্স করে ঘুমাইতাম। আচ্ছা, আপনি যখন ছুটিতে, আপনি যেটা বলেছিলেন যে আপনি 3 মাস পর 4 মাস পর আবার আপনি বাসায় যেতেন, তখন কি আপনি কখনো আপনার মাকে রিকোয়েস্ট করেছেন যে আমি আর যেতে চাচ্ছি না বা আমি আর যাবো না, আমাকে পাঠিও না, এরকম কিছু কি আপনি বলেছেন ফ্যামিলিকে? আমি অনেকবার এরকম কিছু ট্রাই করেছিলাম বলার, বাট আমার আম্মু ছিল যে একটু ব্যাপারটা ছিল, আম্মু একবার কিছু বললে সেটা করতোই। একবার একটা ডিসিশন নিলে এটা কখনো রিভার্স হতো না। অ্যান্ড আমার বিষয়টা ছিল যে আমি পড়াশোনা করতাম, তাদের অধীনে চলতাম, অ্যান্ড আই ওয়াজ ডিপেন্ডেন্ট অন দেম। সো তাদের বিষয়টা ছিল তাদের সাথে থাকতে হলে হয়তো আমি কিছু বলতাম না, তারা আমাকে বারবার ওখানে সেন্ড করতো। বাট লাস্ট টাইম আমি ওখানে ছিলাম হচ্ছে ফর 9 মান্থস। ওখানকার ইউজুয়াল কোর্স হচ্ছে আপনার 4 মাসের কোর্স, 4 মাসের ভিতরে ইউজুয়ালি বের হয়ে যায়, বাট আমাকে 9 মান্থস রাখা হয়েছিল ফর নো রিজন। সাইকোলজিক্যালি আমি অনেক মানে আমরা এটা বুঝতে পেরেছি যে আমার মনে হয় যে ব্যাপারটা এরকম যে আপনাকে যখন
বিনা কারণে মানে কোনো কারণ ছাড়াই আপনি রিহ্যাবে এতদিন ছিলেন, তো আপনার উপর ওটার একটা ইফেক্ট এসে গেছে, ওটা একটা ইফেক্ট পড়েছে, রাইট? জি, বলতে পারেন। আর আচ্ছা, এখন আমি আপনার বর্তমান অবস্থাটা জানতে চাচ্ছি। আপনি এখন কোথায় আছেন, কি করছেন? আপনি কি আপনার মায়ের সাথে আছেন, বা এখন আপনার কি করা হচ্ছে? পড়াশোনা কন্টিনিউ করছেন? এই ব্যাপারটা একটু জানতে চাচ্ছি। রাইট রাইট নাও রাইট নাও বিষয়টা হচ্ছে যে আফটার 9 মান্থস আমার মামা বাইরে থেকে আসে। মামা লিভস ইন ইউরোপ, অ্যান্ড সে আসার পরে আমাকে আমার একটা ছোট খালামণির বিয়ে ঠিক হয়ে যায়। তো সেই উপলক্ষে আমাকে কিছুদিনের জন্য বের করা হয়। 9 মান্থস পরে আমাকে সে এসে আহ, আহ, নিয়ে যায় ওই বিয়ের জন্য। বলছে যে বিয়ে শেষ হলে পরে আবার দিয়ে যাব, যদি সবকিছু মানে যদি কোনো কোনো কিছু যদি ইভেন ইফ উই সি এনিথিং রং আমরা আবার দিয়ে যাব। লাইক কিছু রং হলে আমাকে আবার ওখানে পাঠাবে, এমন কিছু এমন কিছুটা বলে। বাট আমি ত্যাক্ত হয়ে গেছিলাম। আমি ফেড আপ হয়ে গেছিলাম বিষয়টা নিয়ে, এবং আমি জাস্ট ভাবছিলাম যে কোনো রকম আমি বের হব এখান থেকে, and আমার লাইফে আমি এভাবে লাইফ লিড করতে পারবো না। And তো আমি বের হয়েছি, আমার ছোট খালামণির বিয়ে হয়েছে। আফটার দ্যাট আমি বললাম যে মামা আমি কিছু করতে চাচ্ছি এখন। আর মানে আমি এখন ফিট আগে থেকে। সো ইভেন দো আমি মেন্টালি অনেক ডিস্টার্ব ছিলাম, অনেক ডিপ্রেশনে ছিলাম। ওখানে থাকতে থাকতে একটা বন্দি অবস্থায় মানুষ কিভাবে থাকে সেটা, ইট ওয়াজ লাইক আ জেল, মোর দেন আ জেল। অ্যান্ড জেলেও কিছু ফ্রিডম থাকে, বাট ওখানে ফ্রিডম ছিল না কোনো, আমি বলবো। And আমার প্ল্যান ছিল জাস্ট কোনো রকম বের হবো এখান থেকে। বাট হ্যাঁ, পরে বের হওয়ার পর আমি বলছিলাম তুমি কাজ করতে চাই, আমাকে একটা কাজে যে কোনো একটা কাজের অপরচুনিটি জাস্ট টু অ্যাভয়েড দ্যাট প্লেস, নাহলে আমাকে আবার সেন্ড করা হবে, আমি জানতাম। আই ওয়াজ রিয়েলি শিওর। দেন মা বললো ঠিক আছে, তাহলে একটা তুমি যাও। আমার এক নানা আছে, ওনার একটা বিজনেস আছে, তো সেখানে যাও। and his business is in মৌলভী বাজার, চক বাজারের একটু পিছনে। মৌলভী বাজার আমরা সবাই চিনি, কেমন প্লেস, কেমন ক্রাউডি হয়। and and his business was like wholesale business, like অনেক হেভি টাইপের ওয়ার্ক। তো আমি কখনো এগুলো টাইপের ওয়ার্ক করি নাই অবশ্য। আমি হেভি লোডস নিয়ে কখনো কাজ করিনি। তো আমি কিছুদিন যাওয়ার পরে আমি বলছি মামা এই কাজটা আমার জন্য টাফ হয়ে যাচ্ছে, এই কাজটা আমি মনে হচ্ছে না পারবো, মানে আমার দ্বারা হচ্ছে না এটা, তুমি অন্য কোনো জায়গায় একটু দেখো। আহ, পরে আমাকে বাসা থেকে প্রেশার দেওয়া হয় যে তোমার এটাই করতে হবে, লাইক তুমি এটা করলে করো, না হলে জাস্ট মানে তোমাকে অ্যাকশন নেওয়া হবে তোমার উপরে। আমাকে একটা প্রেশার দেওয়া হয়। তো মাই মম ইজ লাইক কিছু একটা ডিসিশন নিলে তাদের কাছ থেকে একটা আইডিয়া নেবে, তারপর একটা ডিসিশন নেবে, এমন ছিল। সো তখন আপনার স্টিল আপনার মাও কোনো রকম কোনো কিছু আর বলেনি যে না, না না, পড়াশোনা তেমন কন্টিনিউ কিছু করো বলেনি, বা তেমন কিছু বলেনি। এবং বিষয়টা হচ্ছে যে আমি জানতাম যে হয়তো আমার এই কাজটা করতে হবে, আদারওয়াইজ আমার উপরে যে কোনো একটা অ্যাকশন নেওয়া হবে। আমি বলছি, তো আমাকে বলছে যে এদের এই কাজ করো, না তোমাকে ভিতরে ঢুকানো হবে। তো আমি বলছি যে আমি হঠাৎ করে একদিন আমার কাজিনের বাসা চলে আসি। আমি ওকে যে সবকিছু খুলে বলি যে দেখো, মানে আমরা একসাথে বড় হয়েছি সবাই। আমি বলছি দেখো ওরা ওই ওর ছিল আমার এজের বড়। আমি বলছি দেখো ভাই, আমার সাথে এরকম করতেছে বাসায়, আমি তো এই কাজ করতে পারতেছি না, আমি তো কখনো
এগুলো করিনি, বাট মানে আমাদের ব্যাকগ্রাউন্ডে তো এগুলো কখনো কাজ করিনি আমরা। তো ও বুঝতে পারে, ও আমার আম্মুকে অনেকবার ফোন দিয়ে বুঝায় যে ওর দ্বারা এটা হচ্ছে না, বা ও ও এগুলোর জন্য ফিট না, ওকে কিছু অন্য কোনো অপরচুনিটি দেন, বা বাসায় রাখেন 2-1 মাস, কোনো একটা অন্য জব হওয়ার পর্যন্ত, জাস্ট ওকে জাস্ট কিছুদিন টাইম দেন আপনারা। তো আম্মু আম্মু একটু ইমোশনাল হলেও আহ, আমার বাকি মেম্বার ফ্যামিলির তারা অনেক, দে আর ভেরি স্ট্রিক্ট অন দেয়ার ডিসিশনস। তারা বলে যে না, ইদার তোমাকে এটা করতে হবে, নাহলে তুমি আহ, বের হয়ে যাও এন্ড তোমার রাস্তা দেখো, তুমি কি করবা, হোয়াট এভার ইউ লাইক, তোমার তোমার লাইফ তোমার কাছে থাকবে, তুমি তোমার লাইফ গুছায় নাও, and আমাদের সাথে থাকতে পারবে না আর। তো আমার মাথায়, তো আমি অবভিয়াসলি বলছিলাম যে আমি অনেক হাই পাওয়ারের মেডিসিন নিতাম, আমার থিঙ্কিং পাওয়ার অনেকটা ড্যামেজ হয়ে গেছিল। And আমি বুঝতে পারছিলাম যে এখন আমার যে স্টেপ ফাদার আছে, সে আমাকে অনেক সাপোর্ট করছে স্টিল। এখন সে এগুলো শোনার পরে, রিহ্যাব সম্বন্ধে শোনার পরে, হি ওয়াজ অলসো হি ওয়াজ ডিস্ট্রাক্টেড, মানে আমার উপর একটু ফেড আপ হয়ে গেছিল, সবাই কম বেশি। তো সেও আর চাচ্ছে না যে, বিকজ মনে করছে, বিকজ সে বিলিভ করতো যে আমি কিছু নিছি বা কিছু সেবন করছি, and সিলেটের এফেক্ট আমার ভাইদের উপরে পড়তে পারে। সো অবভিয়াসলি কেউ নিজের সিকিউরিটি অবশ্যই রাখবে, এনশিওর করবে। তো আমি যেটা ফিল করলাম, যেটা বেস্ট মনে হলো, যে আই শুড জাস্ট লিভ মাই লাইফ। অ্যান্ড মানুষ যদি প্রবলেমেও থাকে, বাট ফ্রিডম জিনিসটা খুব ইম্পর্টেন্ট একটা লাইফে। বন্দি অবস্থায় কেউ থাকতে পারে না জীবন। আমার আমি কারোর সাথে দেখা করতে পারতাম না, আমার ফ্রেন্ড সার্কেল বা ইভেন আমার কাজিনের সাথে দেখা করতে পারতাম না, বাসায় থাকতে হতো। মাঝখানে আমাকে মানে রিয়াব থেকে বাসায় নিলেও আমি কারোর সাথে দেখা করতে পারতাম না, বাসায় বন্দি থাকতে হতো। জাস্ট যদি নিচে নামতাম ফর নিকোটিন, দ্যাটস ওকে, বাট ডোন্ট গো টু ডোন্ট জাস্ট লিভ দিস এরিয়া। অ্যান্ড জাস্ট এই এরিয়াতে থাকতাম, বাসায় থাকতাম। বাট আমি ভাবলাম যে আমার মেবি এখন ইম্পর্টেন্ট, আমি এনাফ ম্যাচিওর হয়েছি, আমার এনাফ বয়স হয়েছে, আমার এখন নিজের লাইফ আমি দেখতে পারবো যদি কিছু টাইম দেই নিজেকে। So, আমাকে বললো যে ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করো, বের হয়ে যাও, কাপড় চোপড় নাও, হোয়াট এভার ইউ হ্যাভ, সবকিছু গোছগাছ করো, and everything you have, and there will be an affidavit that তোমার সাথে তোমার মার কোনো আর সম্পর্ক থাকছে না। তো আম্মু বারবার বলতেছে, কি হয়েছে, তোমার সমস্যা কি, তোমার ওই কাজটা করতে সমস্যা কি? আমাকে বারবার বলতেছে যে মাফ চাও তাদের কাছে, বলো যে করবো কাজ। আমি আমার মাথায় ছিল যে আমি কাজ করবো না, বা আমি এরকম লাইফটা লিড করবো না। অ্যাট সাম পয়েন্ট আমি চলে আসি সবকিছু নিয়ে, এবং আমার আমাকে দিয়ে একটা স্টেটমেন্ট লেখায় আমার ফ্যামিলি একজন মেম্বার। সে আমাকে বলছে যে এটা লেখো তোমার নিজের হাতে, দ্যাট তোমার সাথে কোনো সম্পর্ক নাই, অ্যান্ড ইউ উইল নট বিয়ার এনি প্রপার্টি। মানে আমাকে পুরো ত্যায্য করে দেওয়ার মতো একটা ডিসিশন নেওয়া হয়। সো এটা একটা, মানে এই স্টেটমেন্টটা তারা কোনো অফিসিয়াল কাজে ইউজ করবে, মানে এটা যে কোনো একটা কাজে ব্যবহার মানে করতে পারবে আমার এমন একটা। আমি একটি প্রশ্ন করতে চাচ্ছি
যে এত কিছুর পর মানে তখনও কি আপনার মা কোনো বাধা দেয়নি বা বলেনি? মানে নরমালি যেটা হয় যে মায়েদের একটা সফট কর্নার থাকে। একটা সফট কর্নার বলতে কি মায়েদের সবকিছুই থাকে বাচ্চা। তো তখন এই যখন আপনাকে এই ধরনের একটা স্টেটমেন্টে আপনাকে সাইন করতে বলা হয়, তখনও কি আপনার মায়ের কাছ থেকে কোনো ধরনের কোনো কথা ছিল না? যে আপনাকে আপনি একটা ছেলে আপনাকে তারপরেও সবকিছু থেকে বঞ্চিত করা হচ্ছে হবে। আমার শুনতে পাচ্ছেন? আম্মু আম্মু সেই ডিসিশনটা নিয়ে ফেলেছিল, আই থিঙ্ক, বিকজ সে আমাকে অনেকবার বলছে, যখন আমাকে বলা হয়েছে যে তুমি আবারও চিন্তা করো, আবারও ডিসাইড করার টাইম নাও, টেক ইউর টাইম। বাট আফটার দ্যাট একটা টাইমে যখন আমি সাইন করি, তার আগে আমার আম্মু বলছে যে ডিসিশন ইজ মেড, যে আমি কঠোর কঠোর ডিসিশন নিতে বাধ্য হয়েছি। এখন তোমার সাথে আমার কোনো কোনো সম্পর্ক থাকছে না, তুমি তোমার লাইফ দেখো কিভাবে কি করবে। অ্যান্ড সাইন করে আমার একটা ছবি নিল, আমার আমার এনআইডির ছবি নিল। অ্যান্ড আফটার দ্যাট আমি আমার কাজিনের বাসায় চলে আসি। চলে আসার পরে আমার কাজিনও খুব, বিকজ ও আমার থেকে বড় হলেও হি ইজ অলসো লাইক, এখন বিয়ে করছে মাত্র, অ্যান্ড ওরও একটা রেসপন্সিবিলিটি চলে আসছে ফ্যামিলির প্রতি। তো সিঙ্গেল লাইফে আমাকে অনেক সাপোর্ট করতো, বাট আমিও জিনিসটা ভাবলাম যে ও একা পারবে না আমাকে সেভাবে বিষয়টা দেখতে। তো আমি আমার আরেক কাজিনকে ফোন দিলাম আমার সাথে ইউলারে পরে। সো ও আমাকে ফোন ফোন দিয়ে বললাম যে তুমি আসতে পারলে আমার সাথে একটু দেখা করার জন্য। দেন ও বলছে কি হয়েছে, আমি বলতেছি তুমি আসো। পরে সামহাও কোত্থেকে জানি শুনছে, আমার আরেক ফ্রেন্ডকে আমি বলছি, হি ইজ অলসো ভেরি সাপোর্টিভ। সে ওকে বলছে যে দেখো তোমার ভাইয়ের অবস্থা, দেখো কি করবে, জাস্ট কোন একটা অ্যাকশন নাও, মানে কোন একটা ব্যবস্থা করো, নাহলে প্রবলেম হয়ে যাবে। পরেও ও আমাকে আমাকে ফোন দিয়ে আসলো, আইসা বলতেছে তো তুমি আমাকে জানাইবা না বিষয়টা, এত কাহিনী হয়ে গেল। তো ওরা বলতেছে যে কি হয়েছে, সবকিছু বুঝলো। তো লাস্টবার একটা কল বললো যে ঠিক আছে একবার লাস্টবার কল দাও, কল দিয়ে তুমি জিজ্ঞেস করো জাস্ট ফর দ্য লাস্ট টাইম, যদি দে একসেপ্ট দ্যাট তোমার কিছু টাইম লাগবে একটা জব নিতে, সেই টাইম পর্যন্ত কি তারা বিয়ার করবে অর নট। সো আমি জানি যে তারা করবে না, বিকজ আমি তাদেরকে চিনি। এবং স্টিল আমি একটা কল দিলাম জাস্ট টু মেক শিওর। দেন then there was no response, like যা হবার হয়ে গেছে, everything is done and you have taken your decision and we have made everything clear that তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, and তুমি আমাদের আমাদের কাছ থেকে কিছু এক্সপেক্ট করো না, nothing, expect nothing with from us. So after that ওরা বলছে ঠিক আছে থাক, ফোন রেখে দে। ওরাও বুঝতে পারছে। দেন ওরা আমার কাজিনরা, আমার ফ্রেন্ডসরা, তারা ইমিডিয়েটলি একটা বাসা ঠিক করলো, ব্যাচেলার্স রুম ঠিক করলো। তো আমাকে কিছু সাপোর্ট করলো ফিনান্সিয়ালি সাপোর্ট দেওয়ার পরে আমি বাসায় উঠলাম। উঠে এখন আমি আজকে 3 মাস হয়ে গেছে। রোজার ঈদও এখানে ছিলাম, and then আজকে 3 মাস। আম্মুর সাথে মাঝে মাঝে চ্যাট হয়, মাঝে মাঝে আপনার কথা বলে। মানে আপনার যেহেতু আপনি এখন সম্পূর্ণ একা থাকছেন, দুটা মানে একটা ঈদ চলে গেছে আর ঈদ চলে আসছে, এখনো কি আপনার আম্মুর মানে আপনার মায়ের কাছ থেকে এরকম কোনো রেসপন্স আসে যে না ঠিক আছে ভুল হয়ে গেছে তুমি চলে আসো আমাদের কাছে, বা কিছু তোমাকে মিস করছি বা তুমি চলে আসো, এরকম কোনো কথা কি এখন পর্যন্ত এসেছে? না, এমনটা
আমি এক্সপেক্ট করছি না তার কাছ থেকে। And বিষয়টা হচ্ছে আমি জানি আমার আম্মুকে আমি চিনি। ওয়ান্স অনেক 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 আহ, কঠিন একটা মাদার সে। ওয়ান এনি ডিসিশন যদি নিয়ে নেয় তাহলে সে আর, বিকজ এখন তার ফ্যামিলি মেম্বার্স আছে, তার হাজবেন্ড আছে, তাদের উপরেও সে, যদিও সে ইমোশনাল, আমার সাথে কথা বলে মাঝে মাঝে, বাট শি ক্যানট টেক সাচ স্টেপ। সো আমি ওই বিষয়টা বুঝতে পারি। মাঝে মাঝে ইভেন আমার সাথে দেখা হয়েছে রোজার ঈদে, সে আমাকে কিছু কেনাকাটা করে দিছে। আমরা বাসায় দেখা করিনি, একটা শপিং মলে দেখা করছি। তো স্টিল মাঝে মাঝে আমি কথা বলি, আমার ছোট ভাইয়ের সাথে কথা বলি ফোনে। এভরিথিং ইজ গোয়িং লাইক, আমি এখন একটা জব সিকার, আমি খুব ট্রাই করতেছি। অবভিয়াসলি একটা লকডাউন শেষে একটা ব্যবস্থা হয়ে যাবে আশা করছি। জি, আমরাও আশা করছি আপনার একটা ভালো একটা ব্যবস্থা হয়ে যাবে। আপনি যেহেতু এখন একা জীবন অতিবাহিত করছেন, আপনি একা থাকার একটা আহ, এরকম একটা স্টেপ নিয়েছেন যে আপনি একা নিজেকে একটা জায়গায় নিয়ে যাবেন। তো আমরা সেটাই দোয়া করছি যে আপনি যেন আপনার জন্য অনেক শুভকামনা, আপনি যেন আপনার কাঙ্ক্ষিত জায়গায় যেন পৌঁছাতে পারেন। তো আজকে আমরা একদম আমাদের অনুষ্ঠানের শেষে চলে এসেছি, আমাদের হাতে আর সময় নেই। তো আমি একটি কথাই বলতে চাই যে আহ, আমার মনে হয় যে আপনি যেটা বলেছেন যে আপনাকে রিহ্যাবে পাঠানোর ব্যাপার বা সবকিছু, আমার মনে হয় ওভারঅল, মানে আমার মনে হয় আমাদের দর্শকদেরও এমনটাই মনে হচ্ছে যে সবকিছু হতে পারে, যে এরকম আপনাকে দূরে সরানোর জন্যই পরিকল্পনা, এরকম কিছু আপনার কি মনে হয় আহ, যে এটা আপনাকে দূরে সরানোর জন্যই সম্পূর্ণটা সাজানো হয়েছে? ওয়েল, আমার মনে হয় যে যদি মানে অবভিয়াসলি আমার অ্যাকশনের উপরেও কিছু ডিসিশন নেওয়া হয়েছে, অ্যান্ড আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট করছিল বিকজ তারা আমাকে ইউনিভার্সিটি অ্যাডমিশন করেছে, যেহেতু তার মানে তাদের একটা পরিকল্পনা ছিল আমাকে নিয়ে, যে অ্যাটলিস্ট ও কিছু করবে লাইফে। বাট আমার কিছু প্রবলেম হয়েছিল, এবং আই থিঙ্ক যে তারা একটু ফ্রাস্ট্রেশনে পড়ে গেছিল। তারা কিছু ভাবছিল যে আই থিঙ্ক সে হয়তোবা বেলাইনে চলে গেছে বা নেশাগ্রস্ত হয়ে গেছে, এবং তার লাইফে হয়তোবা জি, ও বাদ হয়ে গেছে। জি, জি, তো ইট উইল বি আ জি, গুড ওয়ান। থ্যাংক ইউ। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য। আর এসএনটিভির পক্ষ থেকে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো, যেন আপনি আপনার কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত যে পথ, কাঙ্ক্ষিত যে জায়গা, সেটাতে যেন পৌঁছতে পারেন। তো যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আসার জন্য, আমাদের দর্শকদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের শেষে চলে এসেছি। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, শাহানাজ শোভা। আপনারা সবাই ভালো থাকবেন, অবশ্যই ঘরে থাকার চেষ্টা করবেন, যেহেতু এখন করোনার পরিস্থিতি খুবই খারাপ। আর যদি বাইরে যান অবশ্যই মাস্ক পরে বাইরে যাবেন, আর বারবার স্যানিটাইজার দিয়ে হাত জীবাণুমুক্ত করে নেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।